এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের সবার প্রিয় শেখ মিকাইল আহমেদ ভাই। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগরে। উনি বর্তমানে বাংলাদেশের রিনাউন্ড একটি পত্রিকায় কর্মরত রয়েছেন, ঢাকাতেই রয়েছেন। এই ঘটনাটি উনি একটি সেলুনে গিয়ে কাকতালীয়ভাবেই সংগ্রহ করেছেন। উনি যেই সেলুনে চুল কাটাতে যান, ফারুক ভাইয়ের সেলুন, তো ফারুক ভাইয়ের ওখানে যখন উনি চুল কাটাতে গিয়েছেন, ওখানে আর একজন বয়স্ক ভদ্রলোক আসেন, যার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল করিম। উনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, এখন বাংলাদেশে আছেন। উনি আসার পর এই ফারুক ভাই বলে ওঠেন, এই যে করিম চাচা চলে আসছে, ওনার কাছে কিছু পাওয়া যাবে। করিম চাচা আসার পর তখন এই ফারুক ভাই বললেন যে একটি ভয়ের ঘটনা শোনান। তখন করিম চাচা বললেন যে ভয়ের ঘটনা তো আসলে অনেকেই আছে, তবে আমার নিজের একটা অভিজ্ঞতা রয়েছে, সেটা তোমাদেরকে বলি। তখন উনি একটি ঘটনা শেয়ার করেন, তবে ঘটনায় বেশ কিছু অগোছলতা ছিল আর কি, যেটা পরবর্তীতে আবার এই করিম চাচার কাছ থেকে আমাদের মিকাইল ভাই শুনে নিয়েছেন। এরপর আমাদেরকে ঘটনাটি পাঠান। মূলত ঘটনার সময়কাল 1978 সালে। এই করিম চাচার আর একজন বড় ভাই রয়েছেন, যার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম। এই আব্দুর রহিম চাচা উনি এই 78 সালের শুরুর দিকে বা 77 সালের শেষের দিকে উনি লিবিয়াতে পাড়ি জমিয়েছিলেন। সেখানে উনি ড্রাইভিং করতেন, অর্থাৎ ড্রাইভিং প্রফেশনে উনি ছিলেন। তো যেহেতু ড্রাইভিং প্রফেশন বেশ ঝুঁকিপূর্ণ প্রফেশনই বলতে হবে, মাঝে মাঝে উনি চিঠি পাঠাতেন। তখন তো এরকম টেলিফোনে যোগাযোগ করা যেত না সহজে, গ্রামগঞ্জে চিঠি পাঠাতে হতো। ওনারাও চিঠি পাঠাতেন, আদান প্রদান হতো, এভাবে চলছিল। প্রতি মাসেই একটা দুটো চিঠি আসতই। মাঝখানে কি হলো, প্রায় 3-4 মাস কোনো চিঠি আসে না। পরিবারের সদস্যরা তো চিন্তায় পড়ে গেলেন, চিঠি আসে না কেন। এদিকে টেলিফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। ওনারাও বেশ কয়েকবার চিঠি পাঠিয়েছেন, সেগুলোর কোনো উত্তর আসে না। তখন তো চিঠি পাঠালেও যেতে সময় লাগতো। এমন একটা সিচুয়েশন তৈরি হলো, পরিবারে তো একটা চিন্তার ছাপ, এমনকি শোকের ছায়াও পড়ে গেছে। যেহেতু উনি গাড়ি চালান, কোনো একটা দুর্ঘটনার শিকার হননি, তো সরকার থেকেও তো তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তাহলে কি হবে কি হবে। এদিকে কেউ যে লিবিয়ায় যাবেন, লিবিয়ায় যাওয়া তো এত সহজ ব্যাপার ছিল না, এটা তো অনেক কঠিন একটা ব্যাপার ছিল। এটাও তো সম্ভব হচ্ছে না। আর কোথায় যাবেন, কি করবেন, কোথায় আছেন, এটাও তো তাদের কাছে অস্পষ্ট ছিল। তখন ওনারা ওই সময়ে ওই কুমিল্লা জেলা সদরে একজন কবিরাজ ছিলেন, তার শরণাপন্ন হন। তিনি নাকি অনেক তথ্য তার জিনের মাধ্যমে নিয়ে দিতে পারতেন। তার কাছে যখন যাওয়া হয়, তখন এই যে করিম চাচার বয়স ছিল 14 কি 15 বছর, তাকে অনুরোধ করা হলে উনি বলেন ঠিক আছে, আমি আপনাদের বাসায় আসব। কবে আসবেন সেটা বলে দিলেন। তো উনি আসেন সন্ধ্যার কিছুক্ষণ আগে। সন্ধ্যার পর উনি এই কাজ শুরু করবেন। যেহেতু উনি ওনার জিনের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন, এই জন্য উনি কি করলেন, একটা ঘরে বসলেন। ওই ঘরে কিন্তু এই যে করিম চাচা আর ওনার বাবা, এই দুইজনই ছিলেন, আর ওই কবিরাজ ছিল। আর পরিবারের নারী সদস্যরা অন্য একটি ঘরে তারা ছিলেন। কবিরাজ বলে দিয়েছিলেন যে আপনারা পর্দার সাথে ঘরের মধ্যে চুল বাঁধা অবস্থায় থাকবেন, আর যতক্ষণ কাজ শেষ না হয় ঘরের বাইরে বের হবার দরকার নেই। তো ওনারা ওভাবেই ছিলেন। তো কবিরাজ কি করেছেন, একটা কুলা নিয়েছেন, কুলাটা নিয়ে এর উপর কিছু ধান ছড়িয়ে দিয়েছেন। তো ধান ছড়িয়ে দেওয়ার পর একটা বাটি নিয়ে ওই ধানের উপর উনি ঘোরাতে শুরু করেছেন। মানে ওই বাটিটা ধানের উপর চাপ দিয়ে কুলার উপর বাটিটা এক জায়গা থেকে আরেক জায়গা এরকম নড়ানো শুরু করেছেন। ওই ধানের উপর যখন বাটিটা উনি মুভ করাচ্ছিলেন, তখন কিন্তু ওই যে এক ধরনের শব্দ হয়, খড়খড় শব্দ এরকম হচ্ছিল। মিনিট খানেকের মধ্যে হঠাৎ করে পরিবেশটা পরিবর্তন হয়ে গেল। মনে হলো চারদিকে খুব শীতল বাতাস বইতে শুরু করেছে। এমনটা না যে ঝড়ো বাতাস, বিষয়টা এরকম না, তবে একদম শীতল বাতাস, প্রচন্ড ঠান্ডা কনকনে অবস্থায় যদি শৈত্য প্রবাহ হয় কেমন অনুভূতি হয়, ওই রকম বাতাস। হঠাৎ করে কি হলো, কবিরাজের পাশে
একটা অবয়ব দেখা গেল। অবয়বটা পাঞ্জাবি পরা, তবে পাঞ্জাবি পরা হলেও তাকে দেখে কোনোভাবে মানুষ বলে মনে হচ্ছিল না। শরীরটা যে অনেক মোটা তা না, মোটামুটি একটা মোটা মানুষ, মাঝারি সাইজের মোটা মানুষ যেরকম হয় ওই রকম, উচ্চতা স্বাভাবিক। তবে তার শরীরে এত বড় বড় লোম ছিল যে দরজা জানালা তো খোলা ছিল, বাইরে চাঁদের আলো ছিল। এমনিতে ঘরের মধ্যে কোনো মোমবাতি বা কোনো হারিকেন জ্বলছিল, তবে বাইরে চাঁদের আলোতে ঘরের সবকিছুই বোঝা যাচ্ছিল। বোঝা গেল যে তার শরীরের এক একটা লোম প্রায় 1-1.5 হাত লম্বা। যতটুকু মৃদু বাতাস আসছিল জানালা দরজা দিয়ে, তাতে করে তার লোমগুলো কিন্তু উঠছিল, যতটুকু অনাবৃত ছিল আর কি। পাঞ্জাবি পায়জামা পরা ছিল। এসেই কবিরাজকে মানে খুব সুন্দর করে সালাম দিলেন, দিয়ে বললেন, আমি আপনাকে বারবার বলেছি শুক্রবার এবং সোমবার আপনি আমাকে ডাকবেন না, তারপর কেন এই কাজ করেন বলেন তো? আপনাকে আমি বারবার বলেছি শুক্রবার এবং সোমবার আমি মসজিদুল হারামে ইবাদতরত অবস্থায় থাকি, আমি ওই সময় ওমরা হজ করি, আপনি এটা জানতেন, তারপর বারবার আপনি আমাকে ডাকেন। আচ্ছা, ডেকেছেন যখন বলুন, আমি তো আসতে বাধ্য হই। আপনি যখন এই ধরনের আমল করা শুরু করেন তখন আমার শরীরে জ্বালা ধরে যায়, আমি আসতে বাধ্য হই। এখানে আসার পর এই জ্বালাটা কমে। ইবাদতের সময় এভাবে বিরক্ত করা উচিত না। আচ্ছা বলুন, কি সমস্যা, কেন ডেকেছেন? আমাকে আবার চলে যেতে হবে। তখন কবিরাজ এই বিষয়টা খুলে বলেন, এই যে করিম চাচার বড় ভাই আব্দুর রহিম চাচা, উনি লিবিয়াতে আছেন, কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তখন একথা শোনার পর ওই জিনটা বলছে, আচ্ছা ঠিক আছে, আমাকে তো এখন তাহলে লিবিয়াতে যেতে হবে, আমাকে সময় দেন, আপনারা এখানেই থাকেন, আমি খোঁজ খবর নিয়ে আসি, দেখি আসলে ব্যাপারটা কি। এরপর ওই অবয়বটা ওখানেই ভ্যানিশ হয়ে গেল, মানে চোখের পলকে ভ্যানিশ হয়ে গেল। এরপর 5 মিনিট যায়, 10 মিনিট যায়, 15-20 মিনিট, আধা ঘন্টা হয়ে যায়, ওই অবয়বটা আসে না। এইভাবে প্রায় 1 ঘন্টা বা তার কিছু বেশি সময় পার হয়েছে। এর মধ্যে ওনারা নিজেদের মতো কথোপকথন করছিলেন আর কি। তবে বাইরের মহিলাদের কিন্তু ঘরের বাইরে বের হওয়া নিষেধ ছিল, তবে ওনারা ওনাদের মতো আলোচনা করছিলেন। এর মধ্যে হঠাৎ করেই আবার এই 1 ঘন্টার কিছু সময় পর ওই অবয়বটা ঘরের মধ্যে দৃশ্যমান হয়। এসেই সালাম দেয়, এসে বলে, চিন্তা করবেন না, এই যে আব্দুর রহিম যিনি, উনি গাড়ি চালাতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট করেছেন, বর্তমানে একটি হসপিটালে আছেন, যদিও অবস্থা গুরুতর না, তারপরও ওনার সুস্থ হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। এই যাত্রায় আল্লাহ প্রাণে বাঁচিয়ে দিয়েছেন, সমস্যা নাই। উনি দেখবেন যে মাসখানেকের মধ্যেই তার এই অবস্থার বিবরণ দিয়ে একটা চিঠি লিখবে, চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সব কিছু। আর কোনো কাজ করতে হবে, মানে আর কোনো কাজ আছে কি না এই বিষয়ে কিন্তু জিন জিজ্ঞেস করলেন। তখন এই কবিরাজ বলেন, না, আপাতত আর কোনো কাজ নাই। এদিকে এই যে আব্দুল করিম চাচা, ওনার বয়স তো 14-15 ছিল। আসলে তাদের মনের মধ্যে একটা কৌতূহল ছিল যে এই জিনটা কি ঠিক বলছে না ভুল বলছে। তখন এই আব্দুল করিম চাচা বলে উঠলেন যে, জনাব, আমি মিষ্টি খেতে চাই। ওইখানে একটা দোকান ছিল, গোপালের দোকান। ওই সময়ে তার দোকানের মিষ্টিটা বেশ মানুষের কাছে সুপরিচিত ছিল। এ কথা শোনার পর ওই জিন একটু বিরক্ত হয়েই বললেন যে, আমার এখন ইবাদতের সময়, আচ্ছা ঠিক আছে, ছোট মানুষ চেয়েছে যখন, নিয়ে আসছি, থাকুক। এই বলে সে ভ্যানিশ হয়ে গেল। মোটামুটি মিনিট 10 এরকম একটা সময় লেগেছে। এরপর এসে হাজির, একটা মিষ্টির প্যাকেট দিল। বোঝা গেল 1.5 থেকে 2 কেজি মিষ্টি ওখানে আছে। তখন ওই জিন বলছে, এখনই খাও, দেখো তো এটা গোপালের মিষ্টি কিনা। উনি খেলেন, খাওয়ার পরে মনে হচ্ছে আসলে এটা তো গোপালের দোকানেরই মিষ্টি। যদিও বা অন্ধকার ঘরে ওই প্যাকেটের গায়ে গোপালের দোকানের নাম লেখা আছে কিনা এটা তো উনি দেখতে পাচ্ছিলেন না। তবে ওই সময় প্যাকেটগুলো খুব একটা নাম লেখা থাকতো না, ওই সময়ের প্রেক্ষাপটে আর কি, এমনি সাধারণ কাগজের প্যাকেটই থাকতো। তো এরপর ওই জিনটা চলে যায়।
ওই জিনটা যখন এসেছিল পুরো ঘরের টেম্পারেচার কিন্তু খুব ঠান্ডা হয়ে গিয়েছে, মানে কনকনে ঠান্ডা বলতে যেটা বোঝায় আর কি। আবার সে যখন চলে গিয়েছিল এরপর আবার স্বাভাবিক ছিল। আর সে যখন ঘরে বসেছে তখন মনে হচ্ছে একটা মৃদু ঠান্ডা বাতাস ঘরের চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে, অথচ সে কিন্তু ওখানেই আছে। তো যাই হোক, সে চলে গেল। সত্যি বেশ কিছুদিন পর খবর এলো বলতে চিঠি এলো যে আসলেই ওনার ভাই অ্যাক্সিডেন্ট করেছিলেন, বেশ অনেকদিন হসপিটালে ছিলেন, আল্লাহর রহমতে উনি পুরোপুরি সুস্থ, আবার উনি ড্রাইভিং শুরু করেছেন, কোনো সমস্যা নেই, চিন্তা করতে হবে না। তো এটা জানার পর তো বুঝতেই পারলেন যে আসলে বিষয়টা তো ঠিক ছিল। এদিকে হয় কি, আসলেই গোপালের দোকান থেকে ওই জিন মিষ্টি এনেছে কিনা এটা পরখ করার জন্য আব্দুল করিম চাচার বাবা উনি পরদিন আবার কিন্তু গোপালের দোকানে গিয়েছিলেন। যাওয়ার পরে বললেন যে আসলে এই সময়ে কেউ কি তোমার কাছ থেকে মিষ্টি কিনতে এসেছিল, কেজিদের 2-1 মিষ্টি? তখন বলেন হ্যাঁ, 2জন পাঞ্জাবি পরিহিত ব্যক্তি তারা এসেছিল, মিষ্টি চাইলো, টাকাও দিয়ে গেল, আমিও মিষ্টি দিয়ে দিলাম। তাহলে বোঝা গেল যে আসলেই টাকা দিয়ে উনি মিষ্টি কিনে এনেছেন। ঘটনা তো এ পর্যন্ত এই অংশের, কিন্তু আর একটা অংশ কিন্তু বাকি রয়ে গেছে। তা হচ্ছে এই যে এই কবিরাজ একদিন হঠাৎ করেই মারা যায়। কিভাবে মারা গেল? একটি শ্মশানের পাশে তার 8 টুকরো দেহ পাওয়া গিয়েছিল, মাথা আলাদা, হাত পা আলাদা, পুরো বডি 8 টুকরো করা অবস্থা ছিল। মানে এমন ভয়াবহ ডেড বডি, এটা কেউ ধরতেই সাহস পাচ্ছিল না। পরবর্তীতে জানা যায় এই যে এই জিনটাই নাকি তাকে মেরে ফেলেছিল। কেন মেরে ফেলেছিল এটাও জানা গিয়েছিল। কারণ হচ্ছে এই জিনটা ছিল খুবই পরহেজগার একটি জিন। কোনো একটা ভাবে এই জিনকে সে বন্দি করে ফেলে। তার সাথে শর্ত ছিল শুক্রবার এবং সোমবার ডাকা যাবে না, আর সবসময় ভালো কাজ করাতে হবে। এই কবিরাজ নাকি ইচ্ছাকৃতভাবে শুক্রবার এবং সোমবারই ডাকতো যাতে করে তার ইবাদতের বিঘ্ন ঘটে। সে জানতো যে ওই সময় সে মসজিদুল হারামে থাকে, কাবা ঘর তাওয়াফ করে, ইবাদত বন্দিগিতে মশগুল থাকে, তাহাজ্জুদের নামাজে মশগুল থাকে, তারপরও সে এই সময় ডাকতো। এতে করে সে বারবার বিরক্ত হতো, বারবার সতর্ক করত, কিন্তু কবিরাজের এর প্রতি কোনো ভ্রুক্ষেপই ছিল না। সে ইচ্ছা করে শুক্রবার এবং সোমবারই বেশি বেশি করে ডাকতো। আর কথা ছিল সে কোনো খারাপ কাজ করতে নির্দেশ দেবে না। সে মাঝে মাঝে অনেক খারাপ কাজ করাতো তাকে দিয়ে, এতে করে সে খুব বিরক্ত হতো। অনেক সময় নাকি কান্নাকাটিও করেছে যেন এই পাপ কাজ তাকে দিয়ে না করানো হয়। তখন নাকি কবিরাজ তাকে বিভিন্ন ধরনের আমল করে জ্বালা যন্ত্রণা দিত, সে বাঁচার তাগিদে বাধ্য হতো। এদিকে সেও অপেক্ষায় থাকতো কবে এই জুলুমের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এক সময় সে সুযোগ পেয়ে গিয়েছিল, তখনই সেই প্রতিশোধ নেয় আর সেও মুক্ত হয়ে যায়। এভাবেই সে মুক্তি লাভ করে এই দুষ্টু কবিরাজের হাত থেকে। কবিরাজ সে কিন্তু ভালো কাজও করতো, খারাপ কাজও করতো, মানে টাকা দিলে সে করতো না এমন কোনো কাজ নেই, এমন একটা অবস্থা আর কি। তো এভাবেই কিন্তু কবিরাজের একটা করুণ পরিণতি ঘটে। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এ পর্যন্তই। দেখলেন তো, জিনকে দিয়ে কাজ করানোর সুফল কিন্তু কখনোই পাওয়া যায় না, কুফলই হয় বেশি। আর তাকে ইচ্ছাকৃতভাবে এই শুক্রবার এবং সোমবার ডাকত, যেটা তার জন্য অপমানজনক ছিল। শুধু অপমানজনক নয়, ধরুন যে কেউ কাবাঘর তাওয়াফ করছে, হঠাৎ করে তাকে বারবার বিরক্ত করা, এমনভাবে বিরক্ত করা যে সে ওই অবস্থা থেকে আসতে বাধ্য হয়, তাহলে তার মানসিক অবস্থা কেমন হবে? এটা জিনের কথা বাদই দিলাম, আমরা মানুষের ক্ষেত্রেও যদি এটা চিন্তা করি তাহলে কি হবে? আমাদের কেউ যদি তাওয়াফরত অবস্থায় বারবার কেউ ফোন করে বিরক্ত করে, তখন আমাদের কেমন লাগবে? আমরা যদি বলি যে একটু পরে ফোন দাও, আমি তাওয়াফরত অবস্থায় আছি, ওমরা হজটা শেষ করে নেই, বেশি সময় লাগবে না, এরপরে ফোন দিছি, তারপরও যদি বারবার এই অবস্থাতে কেউ বিরক্ত করে, তাহলে তো মেজাজ মর্জি খারাপ হবে, এটাই স্বাভাবিক।
আর এর থেকেও বড় কথা, এমন সমস্ত পাপ কাজ তাকে দিয়ে করাতো, সে করতে বাধ্য হতো যা সম্পূর্ণরূপে অন্যায়। সে এর থেকে মুক্তি পেতে চেয়েছিল, মুক্তি যখন পাচ্ছিল না, সুযোগের অপেক্ষায় ছিল কবে এটাকে ধরা যায়, ধরে ফেলেছিল। এটাই কিন্তু এগুলো যারা করায় তাদের শেষ আবারও ফিরে আসলাম ঘটনায়। এখন আপনাদের মাঝে যে ঘটনাটি পড়ে শোনাব, এই ঘটনাটি একটি জিনকে নিয়ে। চলুন দেরি না করে ভয়ানক এই ঘটনাটি শুনে নেওয়া যাক। অফিসে আমার রুমে ঢুকলেই মাথা ঘোরাতো। ভাবলাম বাতাসের সমস্যা, বদ্ধতার জন্য এমন লাগে। কিন্তু হুজুর বলল আমার রুমে একাধিক জিন থাকায় এমনটা হচ্ছে। সন্ধ্যায় আগরবাতি জ্বালালাম, আজান চলছে। রুমে মৃদু আলো জ্বালাতেই মনে হলো কেউ জানালা দিয়ে রাগান্বিত হয়ে বের হয়ে যাচ্ছে। বুঝতে বাকি নেই তারা বিরক্ত হয়েছেন। তাদের চলাচলে আন্দাজ পাওয়া যাবে না, যেহেতু বাতাস লেগেছে জানালায়, ইচ্ছাকৃতভাবেই এটা ঘটেছে। হঠাৎ চিৎকার। জানালা দিয়ে নিচে তাকানোর চেষ্টা করলাম। নিচে রাস্তায় মানুষের জমায়েত। কিছু ঘটেছে। 6 তলা থেকে নিচে নামলাম। অবাক হলাম, একজন তরুণ ছেলে ছাদ থেকে লাফ দিয়েছে। ছেলেটার মাথা থেকে মগজ বের হয়ে আছে, বেঁচে নেই। আমি নিচ থেকে ওপরে ছাদের দিকে তাকালাম। আমার অফিস বিল্ডিংয়ের শেষ তলা, আমার মাথার ওপরটাই ছাদ। তাই নিচ থেকে ঝাপসাভাবে আমার জানালা আন্দাজ করা যায়। ছেলেটা ঠিক বরাবর আমার জানালা সামনে দিয়ে নিচে পড়েছে, অর্থাৎ আমি ভেতর থেকে জানালার পাশে দাঁড়িয়েছিলাম, ছেলেটি হয়তো আমার মাথার উপর দাঁড়িয়েছিল। কেউ বলল আত্মহত্যা, কেউ বলল খুন, কেউ বলল সন্ধ্যায় ভূতক্রেত ছোটাছুটি করে, হয়তো সেখানেই কোনো ঝামেলা হয়েছে। আমি শুধু ছাদের দিকে তাকিয়ে আছি। বাহির থেকে অফিসে ঢুকলাম। অফিসে ঢুকেই অবাক, আমার অফিস রুম তছনছ করে রাখা। কে করলো? আমি ছাড়া এখন তো কেউ অফিসে ছিল না। সব যুক্তির খাতিরে হোক, যুক্তিরে বাহিরে হোক, আমি আন্দাজ তো করেই নিয়েছি কে হতে পারে। মসজিদের ইমাম সাহেবকে ডাকলাম, হুজুর এমতাবস্থায় কি করা যায়? হুজুর আমাকে সমাধান দিল। আমি যেন ছাদে গিয়ে কিনারায় দাঁড়িয়ে থাকি, পশ্চিম দিক মুখ করে। অদ্ভুত কার্যবিবরণী আমার পছন্দ হয়নি, তবুও গেলাম ছাদে। কিছুক্ষণ আগেই এখান থেকে একটি ছেলে পড়ে গিয়েছিল। কেঁপে উঠল আমার শরীর। হঠাৎ পেছন থেকে নিশিথার ডাক। আমি পেছনে ফিরে তাকালাম। এ কি? সন্ধ্যাবেলাতে তুমি ছাদে কিভাবে? অফিসে এসেছো আমাকে বলনি তো? মাত্রই এসেছি, তোমার রুমে তোমাকে না পেয়ে ছাদে এসে দেখি তুমি এখানে। হ্যাঁ, একটি দুর্ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে, তাই এখানে। চলো বের হই। কোথায় যাবে? গাড়ি নিয়ে বের হই, ভালো লাগছে না। নিশিথাও রাজি হলো। অফিস থেকে বের হয়েছি। দূরে কোথাও যাব, অনেক দিনের পরিকল্পনা। যাব বলে আর যাওয়া হচ্ছিল না। কক্সবাজারেই যাবার উদ্দেশ্য। গাড়ির তেল নিতে হবে। অয়েল ফিলিং স্টেশনে গাড়ি ঢুকালাম। একজন ছেলে এসে গাড়িতে তেল ঢুকাচ্ছে। টাকা নিতে আসলেই অবাক হলাম। ছেলেটাকে চেনা চেনা মনে হচ্ছে। খেয়াল করে তাকিয়ে দেখলাম সন্ধ্যায় আমার অফিসের ছাদ থেকে লাফিয়ে পড়া ছেলেটি। আমার হার্ট কেঁপে উঠছে। আমি টাকার নোটগুলো দিলাম, সে নিয়ে নিল। চুপচাপ আমার সাথে কোনো কথা বলল না, তাকিয়েই দেখল শুধু। আমি তেমন কিছু কথা না বাড়িয়ে গাড়ি নিয়ে বের হয়ে এলাম। নিশিথা আমার পাশেই, আর তাতেই যত গন্ডগোল। আমার ওয়াইফ এখানে গাড়িতে তেল নিতে এসেছে। এটা কিভাবে সম্ভব? সে কি আমাকে ফলো করেছে? বিপদ এত কেন? আমার স্ত্রী সামান্থা গাড়ি নিয়ে আমার পেছনে পেছনে আসছে। অবশেষে ভয় নিয়েই গাড়ি থামালাম। আমার স্ত্রীও গাড়ি থামালো। আমি গাড়ি থেকে নেমে বের হলাম। সামান্থা, তুমি এখানে কেন? সামান্থা আমার হাত ধরে তার গাড়িতে নিয়ে গেল। অদ্ভুত হয়ে দেখলাম সামান্থার গাড়িতে নিশিথা বসে আছে। নিশিথা সামান্থার কাজিন। আমি দৌড়ে আমার গাড়িতে এসে দেখি নিশিথা নেই। ভয় বেড়ে গেল। তাহলে এতক্ষণ আমার সাথে কে ছিল?
সামান্থা আমার দিকেই আসলো, আমাকে বলল, আমিও নিশিথা এদিকেই আসছিলাম। হঠাৎ তোমার গাড়ি দেখে আমরা তোমার পিছু এলাম। কিন্তু তুমি কোথায় যাচ্ছিলে? অপ্রস্তুত হয়ে বললাম, সামনে ক্লায়েন্ট ডিলিংস ছিল, কুমিল্লা যাব। সামান্থা আমার গাড়িতে উঠল আর নিশিথাকে বলল অন্য গাড়িটি ড্রাইভ করতে। ঢাকায় ফিরছিলাম। সত্যি করে বলো, তুমি কোথায় যাচ্ছিলে? সত্যিই বলছি। সামান্থা আমার সাথে ঝগড়া শুরু করল। তার সাথে বাকবিতণ্ডা চালাতে চালাতে হঠাৎ দুর্ঘটনা ঘটল। কোনো একজন গাড়ির নিচে চাপা পড়েছে। দ্রুত গাড়ি ব্রেক করেছি। গাড়ি থেকে বের হয়ে গিয়ে দেখি যে ছেলেটি সন্ধ্যায় ছাদ থেকে লাফ দিয়েছিল তার মাথা থেতলে গিয়েছে। সামান্থা ভয়ে কাঁপছে। আমার দিকে তাকিয়ে বলল, তোমার কাছে আমি একটি ঘটনা লুকিয়েছি। 2 দিন আগে আমি চট্টগ্রাম গিয়েছিলাম, তুমি জানো। সেদিন রাতে আমি এখানেই একজনকে অ্যাক্সিডেন্টে মেরে ফেলি। ভয়ে দ্রুত পালিয়ে আসি। সামান্থার মুখে ঘটনা শুনে আমি কুঁচকে যাই। কোনো রকম রাতে দ্রুত বাসায় ফিরে আসি। পরদিন শুক্রবার থাকায় অফিস বন্ধ ছিল। শীতের কুয়াশায় সকালের সূর্য আমার বাসার জানালা দিয়ে ঢোকার পরিস্থিতি তৈরি করতে পারেনি, কিন্তু আমার মস্তিষ্কে কুয়াশার প্রভাব গুরুতর পড়েছে। ঘুম ভাঙতেই দেখি আমার স্ত্রী বিছানায় নেই। রুমের অন্ধকার দেখে মনে হচ্ছে সামান্থা বাসায় নেই। একা একা রুমের মধ্যে কিছু ভীত লেগেছে। একটু পরে আমার ফোন বাজলো। আমার অফিসের ভবনের দারোয়ান। স্যার, সামান্থা ম্যাডাম সকাল সকাল অফিসে এসেছেন আজকে ছুটির দিনে। মনে হলো আপনাকে জানানো উচিত। শুক্রবার পুরো বিল্ডিংয়ের লাইট পর্যন্ত অফ থাকে। পুরো 10 তলাকে ভুতুড়ে ও খুনিদের আস্তানা মনে হয়। 6-9 না ভেবেই আমি গাড়ি নিয়ে বের হলাম অফিসের জন্যে। শরীর কেমন যেন কাঁপছিল। মসজিদের ইমামকে কল দিলাম, হুজুর আমার অফিসে আসুন, আমি আসতেছি। কিছুক্ষণের মধ্যেই অফিসে আসলাম। আমার রুমে ঢুকতেই আমি অবাক। আমার স্ত্রী সহ 5 জন জুব্বা পরা হুজুর বসে আছে আলাদা 5টি চেয়ারে। আমি ভয় পেলাম, বিশেষ করে আমার স্ত্রীকে দেখে। সামান্থার সাথে এদের কাজ কি? এরা আমার অফিসে কেন? আমার পিছু পিছু হুজুরও চলে আসলো। হুজুর সালাম দিয়ে পরিচয় জানতে চাইলেন তাদের। তারা কোনো কথা বলছিল না। তারা আমার কাছে কি চাচ্ছে? শুধু বলল, ভবন ভেঙে দিন। আমি রেগে উঠলাম, কি বলেন? আপনারা কে? আমার স্ত্রী চুপচাপ বসে আছে। আমার দিকে আর নজরে তাকালো। তার চোখে ভয়। হুজুর আমার পাশেই দাঁড়িয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমার অফিস কর্মচারী রোহান এসে হাজির। রোহান হাঁপাচ্ছিল। আমি বললাম, এ কি, তুমি অফিসে? রোহান আমাকে বলল, স্যার, আমাকে একজন কল দিয়ে বলল সামান্থা ম্যাম নাকি অফিসে খুন হয়েছে। তাই আমি দ্রুত অফিসে এলাম। আপনাকে কল দিচ্ছিলাম, কিন্তু কলে পাইনি। হঠাৎ পোড়ার গন্ধ সম্ভাব্য বাথরুম থেকেই আসছে। আমি রোহান দুজনেই বাথরুমের দিকে এগোলাম। দরজা খোলাই ছিল। আমরা চমকে গেলাম। আমার চোখের পাপড়িগুলো পর্যন্ত ঘামে ভিজে গিয়েছে। সামান্থা ফ্লোরে পড়ে আছে, ইলেকট্রনিক শর্ট খেয়েছে। দ্রুত সতর্কতার সাথে আমি রোহান সুইচ অফ করে ভেতরে প্রবেশ করলাম। সামান্থা বেঁচে নেই। এত দ্রুত এত কিছু ঘটে যাচ্ছে, আমার মস্তিষ্ক গ্রহণ করতে পারছিল না। আমি দ্রুত আমার রুমে ফিরে এলাম। জুব্বা পরা হুজুররা সহ সামান্থা কেউই নেই। আমাদের মসজিদের ইমামকে দেখলাম, তিনি একপাশে দাঁড়িয়ে আছেন। রোহান সামান্থার মৃতদেহ বাথরুম থেকে বের করছে। সম্ভাব্য রোহান পুলিশকে কল করেছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তদন্তের প্রয়োজনে আমাকে বিস্তারিত জিজ্ঞেস করছিল। আমি সকাল থেকে এখন পর্যন্ত ঘটনা বললাম। আমার অফিস রুমে ছদ্মবেশী হুজুরদের অবস্থানের কথা জানালাম না। সামান্থার মৃত্যুর কারণ জানতে পারলাম না। এত দ্রুত ঘটনা ঘটছে, কে ক্ষতিগ্রস্ত, কে অপরাধী, কিছুই বুঝিনি। পুলিশ লাশ নিয়েই বের হলো। উত্তরা পশ্চিম থানায় লাশ নেওয়া হয়েছে। হঠাৎ খেয়াল করলাম হুজুর আমার রুমে প্রবেশ করেন। কিছু ব্যক্তি যাদের সকালে দেখেছিলাম তারা বসে আছে। রোহানও দেখছে। পুরো ভবন ভাঙার কথা আবারও বলছেন তারা। আমি কারণ জানতে চাইলে শুধু বলল, তোর মৃত্যু আটকাতে হলে এটাই উচিত।
তাদের কথায় রাজি না হয়ে আমি অফিস থেকে বেরোলাম। যেহেতু থানায় লাশ নেওয়া হয়েছে, সেখান থেকে হয়তো পোস্টমর্টেমে পাঠানো হবে। থানায় এসেছি। রাস্তাঘাটে আজ তেমন মানুষ নেই। থানায় প্রবেশ করলাম। স্যামান্থার খোঁজ নিচ্ছিলাম। কয়েকজনকে জিজ্ঞেস করলে বলল, থানায় তো কোনো লাশ আসেনি। আমি অবাক হলাম। স্যামান্থার লাশ তো এখানেই আনা হলো। তারা তো বলল উত্তরা পশ্চিম থানার অফিসার। রোহান আমি দুজনেই ভীত ছিলাম। পুনরায় অফিসে এলাম। স্যামান্থা নেই। রোহান আমি দ্রুত বেরোলাম, গাড়ি করে বাসায়। কি বাসা ভেতর থেকে লক কেন? কলিং বেল বাজালাম। কেউ একজন দরজার লক খুলল, কিন্তু দরজা ঘোচালো না। বুঝতে না পেরে বেশ কিছুক্ষণ দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ধীরে ধীরে এগোলাম। সরাসরি চোখের সামনে কাউকে পড়ল না। রান্নাঘর থেকে তেলে ছিটার শব্দ। রান্নাঘরে ঢুকলাম। পেছন থেকে দেখে আন্দাজ করলাম স্যামান্থা দাঁড়িয়ে আছে, কিছু রান্না করছে। আমি নিচু গলায় বললাম, সামান্থা, তুমি এখানে কিভাবে? সামান্থা অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে আমি আজ শুক্রবারে কোথায় থাকব? বরং তুমি এটি বলো যে তুমি কোথায় গিয়েছিলে। আমি কপাল ভরা ঘামের পানি মুছতে মুছতে রোহানের দিকে তাকালাম। রোহান ভয়ে চুপসে আছে। সামান্থা আমাকে বলল, তোমাকে এমন ভীত ক্লান্ত দেখাচ্ছে কেন? কি হয়েছে? আমি নীরব থাকলাম। উত্তর না দিয়ে সোফায় বসলাম। সামান্থা আমাকে বলল, আজ তো বছরের শেষ দিন, চলো ঘুরে আসি। সকাল থেকে এখন পর্যন্ত এত বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাওয়া আমাকে বলা হচ্ছে বাইরে ঘুরতে যেতে। রোহান বলল, ভাবি, আপনি কিছুই জানেন না? কেন, কি হয়েছে রোহান? আমি রোহানকে থামিয়ে দিলাম। বললাম, চলো এক জায়গায় যাব। সামান্থাকে বাসায় রেখে আমি ওনার উদ্দেশ্যে বের হলাম। আমি জানি তিনি এটির সমাধান করতে পারবে। আমি জানি উনি এইসব করছে। ওনার অগোচরে এইসব কিছুই ঘটার সম্ভব না। স্যার, আপনি কার কথা বলছেন? রোহান, আমি আমার চাচা ডক্টর আসাদুল্লাহ। চাচা আমাকে বহুবার এই ভবনটি করতে না বলেছিল। আমি তার কথা না শুনে ভবন করেছি। তার সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। তার নিজেরও অঢেল সম্পদ রয়েছে, কিন্তু তিনি সব ছেড়ে একটি গ্রামে ছোট একটি বাড়িতে বসবাস করেন। আমি গাড়ি চালাচ্ছি। আমার চাচা বহু বছর আগেই সংসার ত্যাগ করেন, বিয়েও করেননি। তার কিছু সম্পদ আমি দেখাশোনা করি, কিছুটা আমার ভাই আগেই সংসার ত্যাগ করেন। হঠাৎ রোহানের ফোন বেজে উঠল। হ্যালো, কি হয়েছে? ওপার থেকে বেশ কিছু বার্তা এলো। রোহানের মুখ ভার, আমার দিকে তাকিয়ে আছে। তারপরেই আমার ফোন বাজল। ওপার থেকে চিৎকার, স্যার, আপনার ভবনটি ভেঙে পড়েছে। এত বড় দালান, এত মজবুত করে তৈরি করার পরেও ভেঙে গেল। আমি চাচার কাছে যাচ্ছি। চাচা এইসব কেন করছে? আমি তো তাকে বলেছিলাম এটি আমার শখের ভবন। চাচার নিকট এসে পৌঁছলাম। যতদূর শুনেছি, ভবনের গ্রাউন্ড ফ্লোরে বোমা রাখা হয়েছিল। বোমা বিস্ফোরণে ভবন ধস। চাচাকে দেখলাম, ঘুমিয়ে আছে। চাচা পূর্বেই আমাকে তার সকল সম্পত্তির ওয়ারিশ ঘোষণা করেছিলেন। আমি কিছুক্ষণ বসলাম, চাচার সজাগ হবার অপেক্ষা করছি। হঠাৎ দেখলাম দুটো কালো বিড়াল দৌড়ে এলো। বিপরীত পাশে একটি খরগোশ ঘুমাচ্ছিল। হিংস্রভাবে বিড়াল দুটি এসে খরগোশের উপর ঝাঁপিয়ে পড়ল। চোখের সামনেই ছিঁড়ে খাচ্ছে। জীবন্ত খরগোশ মুহূর্তেই শেষ। বিড়ালের এভাবে হিংস্র আচরণ করে দেখে অবাকই লেগেছে। হঠাৎ চাচা জেগে উঠল। তিনি ঘুম চোখে উঠে বসে আমাকে বলল, আমি পূর্বেই জেনেছিলাম তুই গাড়ি করে আসছিস। চাচার খাটের কোনায় তোশকের নিচ থেকে একটি ফাইল বের করে বলল, তোকে আমার সকল সম্পত্তির মালিকানা দিচ্ছি। বিনিময়ে তুই শুধু আমাকে তোর ভবনের জমিটুকু দে। সেখানে আমাকে কবর দিবি, বিশাল একটি জায়গা ফাঁকা রেখে। আমি জানতে চাইলাম এমন করার কারণ কি। চাচা শুধু বলল, বহু বছরের কিছু জিনেদের বসবাস ও অবস্থানগত কারণেই এই জায়গাটি তারা চাচ্ছে এবং ব্যবহার করে আসছে। আমার কবর ঘিরে বৃহৎ ঘর বানিয়ে নিবি, রুম যেন অন্ধকার থাকে। চাচা আমাকে কথা না বাড়িয়ে বের হতে বললেন।
আমি কিছু বুঝে না উঠে চুপ করে বের হলাম। বের হতেই দরজা কেউ ভেতর থেকে লাগিয়ে দিল। আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, ঘণ্টাখানিক অপেক্ষা করলাম। চাচা পুনরায় ডাকলেন না, তাই নিজে থেকে প্রবেশ করলাম। তিনি শুয়েই আছেন। আমি কাছে গিয়ে বসলাম, তার মাথায় হাত বুলালাম। তিনি মারা গেছেন। শরীর ঠান্ডা, শ্বাস নেই, টানাটান দেহ। তার এমন মৃত্যু রহস্যময়। আমার কাছে পুরো বিষয়কেই জটিল মনে হচ্ছে। তার মাথার একটি ফাইল খুলে দেখলাম, তার সকল সম্পদের হিসেব এবং আমার নামে মালিকানা স্থানান্তর। চাচা মৃত। বেশ কয়েকদিনের ব্যস্ততা শেষ। এদিকে আমার ভবনটির ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। চাচার কথা মতো পুরো জায়গাটি খালি করলাম। পূর্বেই কোনো মতে কবরের জন্য জায়গা খালি করেছিলাম। এরপর বিশাল বাউন্ডারি করে বিভিন্ন কবিরাজ ও মুসাফিরদের আস্তানা করে দিলাম। মাসের পর মাস খুব বেশিবার চলেনি। তার আগেই আমার স্ত্রী স্যামান্থা এখানে যোগ দিতে চাইল। স্যামান্থা পেশায় ডক্টর। সে কেন এমনটা চাইল বুঝিনি। স্যামান্থা আজ 2 মাস হলো আমার বাসা ছেড়ে দিয়ে এখানেই থাকে। এত সম্পদ, তারপরেও শান্তি নেই। আমি প্রায়শই রাতে কাজ শেষে এখানে আসি। একদিন রাতে এসে দেখি বেশ কয়েকজন জুব্বা পরিহিত কিছু লম্বা চওড়া ব্যক্তিসহ স্যামান্থা বসে আছে। আমি স্যামান্থার নিকট গেলাম। ব্যক্তিরা পরিচিত, তাদের আমি আমার অফিসেও দেখেছিলাম স্যামান্থার সাথে। তাহলে কি স্যামান্থার হাত ছিল আমার ভবন ভাঙার পেছনে? আমার আন্দাজ, ছদ্মবেশীরা মানুষ না, 5-6 জন পুরুষ, সাদা পোশাক, অন্ধকারে ফুটফুটে আলোর মতো। তারা গোল হয়ে বসেছিল। ভালো করে খেয়াল করলাম, মাঝে কেউ একজন বসে আছে। আমি টর্চ ধরলাম। একজন গহনা ভর্তি অলংকার নিয়ে লাল শাড়ি গায়ে বসে আছে। অন্ধকার ছিল না, মৃদু আলো। হঠাৎ সে হাত দুটো শাড়ির ভেতর থেকে বের করে মাথা ওপরে নাচের ভঙ্গিমায় ওপরে উঠালো। তারপর সে ধীরে ধীরে নাচের ভঙ্গিমায় উঠে দাঁড়ালো। 5 জন পুরুষ তার পায়ে লুটিয়ে পড়ল। তার চোখের তীব্রতা দূর থেকেই দেখা যাচ্ছে। তার হাসি মাখা দাঁতগুলো ঝলকাচ্ছিল। তিনি অসীম মহীয়সী নারীর মতো দাঁড়িয়ে আছেন। সবাই যখন নুয়ে তার পায়ের গোড়ালি বরাবর অবস্থান নিচ্ছেন, তখন তাকে মনে হয়েছিল তিনিই যেন এই অস্থির বসবাসের চিরন্তন কর্তা। আমি মহিলার দিকে এগোলাম। আমার স্ত্রী তার পাশেই এক কোণে বসে আছে। হঠাৎ আগ্রহ বাড়ছে। স্থানটি এখন চারদিক থেকে ঘেরা ফাঁকা মাঠের মতো। কেন্দ্রে রয়েছে আমার চাচার কবর। মেয়েটির নাম মনিকা রাবা। জন্ম জানা নেই। চাচার নিকট আশ্রিত ছিল। লোকালয়ে কখনো দেখা যায়নি। পৃথিবীর কত কোণায় কত ব্যক্তি রয়েছে যারা মাতৃগর্ভ থেকে আসেনি। লোককথার বাইরেও তাদের অস্তিত্ব সামাজিক এবং সরাসরি স্পর্শের মাঝে বিদ্যমান। সম্ভাব্য তারাই জমায়েত হয়েছে এখানে। কোনো উদ্দেশ্য নেই। বহুদিন ধরেই চেয়েছিলেন তাদের মিলনায়তন স্থল থাকুক, যেখানে ছদ্মবেশী হওয়া যায়। মানুষের সাথে মিলে যাওয়ার তৃপ্তি পৃথিবীর বাইরে কোথাও নাই। মনিকা রাবা হয়তো এই নেতৃত্বে, নিজেদের নেতৃত্বে তাদের অবস্থান নিশ্চিত করতেই এখানে দাঁড়িয়েছেন। আমি হাসছিলাম। মানুষকে কেন তাদের বশে নিচ্ছে? আমি ধীরে ধীরে মনিকা রাবার নিকট এলাম। শুনুন বলতেই সে তাকালো। মুহূর্তেই যেন আমার মনের মধ্যে ঝড় উঠে গেল। আমার স্ত্রী এখানে, এটি নিয়ে আমার বিন্দু চিন্তা নেই। আমার ইচ্ছে হচ্ছিল আমি বশ হয়ে যাই। চাচার কাছে এতদিন কেন এনাকে দেখিনি? মনিকা রাবার প্রেমে পড়া এক উত্তম মস্তিষ্কের উন্নত কাজ বলে বিবেচিত হবেই। আমি চাইলে আজ সবার নিকট প্রকাশ করতে পারি তার এই গোপনীয়তা। তাতে আমারই ক্ষতি হয়ে যাবে হয়তো। তার দেখা আর পাব না। এক অদ্ভুত ছায়ার ওপর নির্ভর করে আমি পথ মাপা শুরু করলাম। তাকে মেনে নিলাম। প্রতিদিন সন্ধ্যার পর তার হাসি দেখার জন্যে আমার আশা হয়।
তারা মানুষের মতোই সামাজিক, একসাথে থাকতেই তাদের এত আয়োজন। প্রেমে পড়লাম। প্রতিদিনের মতো তাকে আজও দেখতে এসেছি। মানুষ তাকে নিয়ে কত বলাবলি করে, অথচ তার সামনে আসলেই নত হয়ে যায়। এত সুন্দর নারীর চলন বলনে দোষ ধরা যায় নাকি? পূর্ণিমা চাঁদ আকাশে টুকটুক করছে, কোনো শব্দ নেই চারপাশ। আমি এমনভাবেই সবকিছু বদ্ধপরিকর করেছি যাতে বাহিরের ধুলোবালি, দূষণ এগুলো কিছুটা হলেও এখানে কম থাকে। বাসায় ফিরে এলাম। স্যামান্থার সাথে কোনো অন্তরঙ্গতা নেই, স্যামান্থার এই নিয়ে অভিযোগও নেই। স্যামান্থা সেখানে সমীচীন হবার পর থেকেই আমাদের মধ্যে মধুর বিচ্ছেদ রয়েছে। চোখে দায়িত্বে সম্পর্ক আছে, কিন্তু স্পর্শে নেই। ঘুম না আসায় রুমের বাহিরে এসে বাগানে এলাম। হঠাৎ একজনকে বসে থাকতে দেখি। কিছুটা আশ্চর্য হয়ে কাছে এসে দেখি মনিকা রাবা। আমি অবাক হলাম, সে কিভাবে এভাবে? অবশ্য অসম্ভব কিছু না। আমাকে পাশে বসতে বললেন। তিনি আমার হাত স্পর্শ করছিলেন। আমি থমকে থমকে যাই অবস্থা। আমি বারবার রুমের দিকে তাকাচ্ছিলাম। মনিকা বলল, সামান্থা আসবে না। সে আমাকে নিয়ে আমার পাশের অন্য একটি রুমে প্রবেশ করছিল। অবুঝের মতো আমিও প্রবেশ করলাম। সব বুঝেও কেমন যেন তার নির্দেশনা শুনছি। বিছানায় শুয়ে পড়লাম, মনিকা আমার উপরে। এত অদ্ভুত অনুভূতি হয় কিভাবে? আমি তো আগেও কতবার সামান্থার সাথে ছিলাম। চারপাশে চাঁদের আলো, মৃদু বাতাস, কুয়াশার শীত। আমার দেহের পশমের গোড়া দিয়ে বের হওয়া উষ্ণতার প্রভাব মনিকার কোমল দেহের উপর পড়তেই মনিকা কেঁপে উঠছে। নিদারুণ আরামের বহিঃপ্রকাশে আমার স্থিরতার উদযাপন করতে যখন মনিকার কোলে ছিলাম, সে বলল, সামান্থা বেঁচে নেই। তুমি চাইলে আজ পুরো রাত আমার নিকট থেকে যেতে পারো। আমি ধরফড়িয়ে উঠে বসলাম। কি বলছো তুমি? আমি তাড়াহুড়ো করে আমার রুমে গেলাম। সামান্থাকে স্পর্শ করলাম। শরীর ঠান্ডা। আমার ভয় বেড়ে যাচ্ছিল। আমার গায়ে পোশাক নেই, নিজেকে ঢেকে নিলাম। এখন যেন আমার দুঃখের উৎসব চলছে। পুনরায় মনিকার রুমে এলাম, তাকে পেলাম না। তারপর সবাইকে জানানো হলো সামান্থার বিদায় হলো। চাচার পাশেই কবর দিয়েছি। এখন প্রতিদিনই যাওয়ার হয় সামান্থার কবর দেখতে অথবা মনিকাকে। মনিকার সাথে সেদিনের পর আর কথা হয়নি, কিন্তু দেখা হয়েছে অনেকবার। প্রায়শই চোখে চোখে কথা হয়। এখানে আসলে আমার মধ্যে সামান্থা বিয়োগের মাত্রা তেমন বাড়েনি, তবে প্রেম বেড়েছে এই স্বাদের ছদ্মবেশীর ওপর। প্রতিদিনের মতো এখনো দাঁড়িয়ে আছি দূর এক কোণে। দূর থেকে মনিকা এবং সামান্থার কবর একই সাথে দেখতে বেশ উপভোগ্য। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।